আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অপরাধী ভালোবাসা গল্পের ২৭ নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। চলুন গল্প শুরু করা যাক। আকাশে আজ গোল থালার মতো রূপালী চাঁদ উঠেছে। হালকা দমকা হাওয়া এসে আছড়ে পড়ছে কায়নাতের চোখে মুখে। আননে লেগে আছে না পাওয়া হাজারো হাহাকার, যন্ত্রণা। সে কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এইটুকু জীবনে এত বড় বড় সিদ্ধান্ত নেয়া যেন আকাশ সমান ভারী মনে হচ্ছে। পাশে কেউ নেই, মাথায় হাত রেখে সমাধান দেওয়ার মতো কেউ নেই। ধরতে না পারা আর ছাড়তে না পারার মধ্যেখানে একবার পড়ে গেলে ছাই হয়ে পুড়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। কায়নাতের বোধহয় সেটাই হয়েছে। রাত প্রায় ১২টা ছুঁই ছুঁই। তীব্র বাতাসে উঠছে কায়নাতের ওড়না। বেনি গাঁথা চুলগুলো এলোমেলো হয়েছে খানিক। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। আয়মানের ঘর থেকে গানের গলা ভেসে আসছে প্রায় আধ ঘন্টা ধরে। ছেলেটার বিষণ্ণ গলা। কায়নাত ফ্লোরে ছাদের কিনারায় দেয়াল ঘেঁষে বসল। ভয় করছে না মোটেও। খানিকক্ষণ পর মনে হলো সিঁড়ি ডিঙিয়ে কেউ উপরে আসছে। কায়নাত শূন্য চোখে দরজার দিকে তাকিয়ে রইল। দেখল লম্বাটে প্রেম ছাদে এসেছে। সে এগিয়ে গিয়ে ছাদের মধ্যখানে বেতের চেয়ারে বসল। হঠাৎ পাশে চোখ যাওয়ায় সে চমকে উঠল। কায়নাতের মতো দেখতে আবঝা আলোয় কোনো মানুষের অবয়ব দেখা যাচ্ছে। সে বিড়বিড় করে দোয়া পড়ে বলল, কোন শাকচুন্নি ঘাড় মটকাতে এসেছিস? হ্যাঁ, আমি ডাক্তার মানুষ, একবার তোকে ধরতে পারলে তোর ঘাড় ভেঙে সেলাই করে দেব। কায়নাত প্রেমের কথা শুনে খিলখিল করে হেসে উঠল। প্রেম এবার সত্যিই ভাবল ছাদে ভূত এসে বসে আছে। এত রাতে তো কায়নাতের ছাদে থাকার কথা নয়। কায়নাত উঠে দাঁড়িয়ে বলল, আমি কায়নাত ভাইয়া, কোনো ভূত নই। প্রেম চোখ বড় বড় করে কায়নাতের উপস্থিত জায়গায় তাকালো। ধীর কণ্ঠে বলল, ভূত দেখি আমার ভাবির কণ্ঠ নকল করতে শিখেলেছিস ভাই? কাছে আয়, তোর ঘাড়টা আমি মোটকে চটকে দেই। কায়নাত এবার সত্যিই ভীষণ লজ্জা পেল দেবরের মুখে এমন ধরনের কথা শুনে। সে গলাকে সে মিনমিন করে শুধায়, আসসালামু আলাইকুম দেবর মশাই, আমি আপনার বড় ভাইয়ের একমাত্র বউ কায়নাত সুবাহ। প্রেম বিস্মিত হতভম্ব হয়ে চিৎকার করে বলল, নাউজুবিল্লাহ, আমার ভাই কোনো প্রেতনিকে বিয়ে করেনি। এই, তুই আমার বাভির নাম জানলে কি করে? কায়নাত এবার নাকমুখ কুচকে ফেলল। ওড়না মাথায় টেনে প্রেমের দিকে এগিয়ে আসতেই প্রেম ছিটকে দূরে সরে গেল। তওবা করে বলল, ভাই, আমার বিয়ে শাদী এখনো হয়নি, দূর থেকেই কথা বল, না হলে। চুপ করুন আপনি, আমি কায়নাত, চোখ খুলে ভালো করে দেখুন, কি ভূত ভূত শুরু করেছেন, এখানে ভূত আসবে কি করে? তখনই ছাদে এলো নিশা এবং নিধি। কায়নাতকে এখানে দেখেই ওরা একসাথে হ্যাপি বার্থডে বলে চেঁচিয়ে উঠল। কায়নাত চমকে দরজার দিকে তাকালো। নিশারা এগিয়ে আসতেই কায়নাত অবিশ্বাস্য কণ্ঠে শুধায়, আজ আমার জন্মদিন? নিধি কায়নাতের মাথায় টোকা মেরে বলল, হ্যাঁ, আজ 23 তারিখ, ভুলে গেছিস? কায়নাত মুচকি হাসল। বড় হয়ে গেল সে। 18 কবে হবে? মানুষের মুখে বাচ্চা মেয়ে ডাক্তার শুনতে ভালো লাগে না। প্রেম লজ্জায় কাচুমাচু হয়ে দাঁড়ালো। এতক্ষণ কায়নাতকে সে কত কিছু বলেছে। নিজের গালে নিজেরই থাপ্পড় মারতে ইচ্ছে করছে। প্রেম খুক খুক করে কেসে উঠল, বলল, ভাবি, শুভ জন্মদিন। মাফ করবেন, আমি ভেবেছিলাম আপনি এত রাতে হয়তো ছাদে আসবেন না। কায়নাত জোরপূর্বক হাসল, বলল, সমস্যা নেই ভাইয়া, কিন্তু নেক্সট টাইম এমন ভুল করবেন না, পরে দেখা গেল সত্যি সত্যি ভূত আপনার ঘাড় মোটকে চটকে দিবে। প্রেম শরমে মুখের ওপর হাত রাখল। নিশা ভ্রুযুগল কুচকে বলল, কি হয়েছে এখানে? ভাইয়া, তুমি এখানে কি করছো? কিছু হয়নি, বাইরে অনেক বাতাস, তাই এসেছিলাম ছাদে। আচ্ছা, সে যাই হোক, কায়নাত চলো নিচে যাই। নিশা ও নিধি কায়নাতকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নিয়ে এলো। ঘরে এসে দেখল খুবই ছোট সাইজের একটা কেক। মধ্যে ছোট করে বারবি ডলার পেটের ওপর লেখা হ্যাপি বার্থডে হোয়াইট রোজ। নিচে ছোট্ট করে লেখা সুইট অ্যালিসাম। পাশেই একগুচ্ছ সাদা গোলাপ। কায়নাত কেকের দিকে তাকিয়ে তড়াক করে নিশার দিকে তাকালো। হোয়াইট রোজ, এই নামে তাকে কে যেন ডেকেছিল মনে হচ্ছে। কে ডেকেছিল মনে করতে পারছে না। নিশা কায়নাতকে নিয়ে সোফায় বসিয়ে কাবার থেকে একটা মাঝারি সাইজের শপিং ব্যাগ বের করে কায়নাতের সামনে রাখল। কায়নাতের নরম গাল টেনে দিয়ে বলল, ভাবিজান, আপনার জন্য ছোট্ট একটা উপহার, দেখে বলুন তো আপনার পছন্দ হলো কিনা। কায়নাত ব্যাগ হাতে নিয়ে প্রথমে একটা বক্স বের করল, ফোনের বক্স। কায়নাত চোখ বড় বড় করে নিশার দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, ফোন? নিশা মাথা নেড়ে বক্স খুলে কায়নাতের হাতে দিল। আইফোন 15 এটা। আগেই আনবক্সিং করা হয়েছে, নিশাই হয়তো করেছে। কায়নাত ফোন ঘুরিয়ে ফিরিয়ে দেখল। নিশা বলল, ফোন রাখো, আমি সবকিছু ঠিক করে দিয়েছি আগেই। দেখো ব্যাগে আর কি কি আছে। কায়নাত ফোন রাখল।
ব্যাগ থেকে লাল রঙের লম্বাটে একটা বক্স আছে, সেটা বের করল কায়নাত। বক্স খুলতেই বেরিয়ে এলো সোনালি রঙা বেহিসেব পায়েল। কায়নাতের চোখ কপালে। এসব কি, স্বর্ণ? কায়নাত ফট করে নিশার দিকে তাকালো। নিশা নিজেও চোখ কপালে উঠিয়ে তাকিয়ে আছে সেদিকে। এতগুলো পায়েলও তো আবার স্বর্ণের! নিধি পাশ থেকে দেখেই বলে উঠল, আল্লাহ গো আল্লাহ, কি এসব? নিশা শুকনো ঢোক গিলল। কায়নাত এখন প্রশ্ন করলে সে কি উত্তর দেবে? কায়নাত সত্যি তাই করল। বলল, এসব তুমি করেছ আপু? এগুলো দেখে স্বর্ণের মনে হচ্ছে। নিশা ছো-মনে কায়নাতের হাত থেকে বক্সটা নিয়ে পাশে রেখে বলল, উফ, গোল্ড প্লেট এগুলো। যাই হোক, কেকটা কাটো তাড়াতাড়ি। কেক কাটা হলে তিনজন মিলে কেক খেল। রাতটা পার হলো কোনো রকম। সকাল ভোরে কায়নাত নামাজ আদায় করে ছাদে বাগানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছে। আজ অর্ণ কিংবা প্রেম কেউ ছাদে ওঠেনি। সকাল হতেই একে একে সবাই জাগ্রত হলো। কায়নাতের মনে হচ্ছে সবাই আজ একটু বেশিই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। সকালবেলা বেহরুজ বেগম সায়মাকে নিয়ে নাস্তা বানালেন। আর চোখে কায়নাতকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে তিনি কায়নাতের নিকটে এগিয়ে এলেন। পাশে বসে কায়নাতের মাথায় হাত রাখলেন। কায়নাত চমকে শাশুড়ির আননপানে তাকিয়ে বলল, আম্মু, কিছু বলবেন? বেহরুজ বেগম দোয়া পড়ে কায়নাতের মাথায় ফুঁ দিয়ে বললেন, আমাদের জীবনের প্রত্যেকটা দিন নতুন জীবনের নতুন পথ। আজ তোমার জন্মদিন শুনেছি। কখনো ভেঙে পড়ো না। সবসময় মনে রাখবে, ধৈর্য ধরলে ফল মিষ্টিই পাবে। কায়নাত নিষ্পলক চোখে শাশুড়ির বদনপানে তাকিয়ে শুকনো ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। ঠোঁটে দারুণ হাসি টেনে বলল, মা, আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আরও ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। উত্তপ্ত দুপুরবেলায় নিধি নিজের জামাকাপড় ধুয়ে ছাদে ছড়িয়ে দিল। এখন দুপুর 1টার মতো। খানিকক্ষণ পর নুসরাতের সাথে সে হসপিটালে যাবে চেকআপের জন্য। প্রত্যেক মাসে চেকআপ করতে হচ্ছে নুসরাতের। পেট একটু বড় হয়েছে, চলাফেরা করতে একটু কষ্টই হয়। নিশা বাড়িতে নেই, সে কোচিংয়ে গেছে 11টার দিকে, আসবে বিকেল দিকে। কায়নাতকে দিয়ে বেহরুজ বেগম খাবার পাঠিয়েছেন চৌধুরী অফিসে। ড্রাইভারকে দিয়ে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু মাশফিক চৌধুরী নিষেধ করেছেন। নিধি সব কাজ সেরে রেডি হয়ে নুসরাতকে নিয়ে বেরিয়ে পড়ল। প্রেমের সাথে তার সেই দিনের পর থেকে আর একটা কথাও হয়নি। হবেই বা কী করে? প্রেম কথা বলতে চাইলেও নিধি এখন চুপ করে থাকে। ভালোবাসা যদি বলে বোঝায়, সেটা ভালোবাসা আর হলো কই? অনুভব করতে পারলে, সকল পরিস্থিতির সঙ্গী হয়ে থাকলেই না বোঝা যায় কে মনের মানুষ আর কে সময়ের মানুষ। হসপিটালে আসতে বেশি সময় লাগল না। নিধিরা গাড়ি থেকে নেমে প্রেমের ফ্লোরে আসতেই নুসরাতের পার্সোনাল ডক্টরের চেম্বারে ঢুকল। নিধি বাইরে বসল। তার ভেতরে যেতে ইচ্ছে করছিল না। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ প্রেমের কণ্ঠস্বর শুনে সে ভ্রুযুগল কুচকে ডান সাইডে তাকালো। একটা মেয়ে এবং মধ্যবয়স্ক লোকের সাথে কথা বলতে বলতে প্রেম এদিকটায় আসছে। হিয়া আর তাফেল সাহেব এসেছিলেন চেকআপ করতে। নিধি ভাবল পেশেন্ট। মেয়েটার চোখ মুখ বলে দিচ্ছে অন্য কথা। সে দৃষ্টি ঘুরিয়ে নিল। মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। প্রেম নিধির নিকট আসতেই থেমে গেল। নিধি হসপিটালে এসেছে কেন? সে তাফেল সাহেবকে বলল, আঙ্কেল, আমার কাজ আছে, আপনি নিজের খেয়াল রাখবেন। আর হিয়া, আপনি আঙ্কেলকে দেখে শুনে রাখবেন। হিয়া মুচকি হাসল, বলল, অবশ্যই রাখব প্রেম, খেয়াল রাখবেন নিজের, দেখা হবে আবার। প্রেম আলতো হাসল। হিয়ারা প্রস্থান করতেই প্রেম নিধির পাশে বসে পড়ল দূরত্ব রেখে। নিধি প্রেমের অস্তিত্ব টের পেয়েও মাথা তুলে তাকাল না। কী বা বলার আছে? কিছু নেই। প্রেম খানিকক্ষণ চুপ থেকে বলল, হসপিটালে কি করছিস? নিধি চুপ রইল কিছুক্ষণ। নীরবতা ভেঙে বলল, নুসরাতাপুর চেকআপ ডেট আজ। প্রেম ঘাড়ে হাত রাখল। সে ভুলেই গিয়েছিল। শুকনো ঢোক গিলে বলল, মন খারাপ? উহু। কথা বলিস না আজকাল? নিধি আলতো হাসি দিয়ে শুধয়, কাটা হয়ে মানুষের গলায় বিঁধে থেকে লাভ কি? সে যাই হোক, ভালো আছেন প্রেম ভাইয়া? প্রেম এহেন ডাকে হকচকিয়ে তাকালো নিধির নত মাথার দিকে। হঠাৎ চোয়াল শক্ত হল। নিধি কোনোদিন প্রেমকে প্রেম ভাইয়া বলে ডাকেনি। আজ ডাকছে কেন? প্রেম উঠে দাঁড়ালো। নিজের চেম্বারের দিকে এগিয়ে যেতে যেতে বলল, তোর কল্পনার থেকেও শতগুণ ভালো আছি, দোয়া করিস। নিধি নির্বাক অশ্রুবোনা চোখে প্রেমের চলে যাওয়া দেখল।
ভেতরের ভেঙে যাওয়া হৃদয়ের শব্দখানা শুনতেই বুকের ওপর হাত চেপে ধরে চোখ খিঁচে বন্ধ করে ফেলল। মাঝে মধ্যে এত যন্ত্রণা হয় বুকে, যা প্রকাশ করতে গেলেও যন্ত্রণায় শ্বাস আটকে আসে। এত হাহাকার নিয়ে মানুষ কিভাবে বেঁচে থাকে বছরের পর বছর? একটা অসীম ব্যথা আছে, যে ব্যথা কখনো অশ্রু হয়ে আসে না, তবুও বুক ভেঙে যায় প্রতিটা দিন তার নিস্তব্ধতায়। একটা বিশাল মহাশূন্য টেনে নিচ্ছে তাকে, যেখানে সে নিজেও সব কিছুর মানে হারিয়ে ফেলেছে। শূন্যই শুধু শূন্যতা বাড়ে, সাথে হাহাকার। অবশেষে কায়নাত হাতে টিফিন বক্স নিয়ে সবেমাত্র 12 তলায় এসেছে। গায়ে কালো বোরকা হিজাব জড়ানো, শুধু মুখটা খোলা। মাশফিক চৌধুরীর অফিস 13 তলায়। কায়নাত ভেবেছিল শ্বশুরের কাছেই আগে যাবে, পরে মনে হলো এই সময় মাশফিক চৌধুরী হয়তো অর্ণর সাথেই আছে। সে গুটি গুটি পা ফেলে অর্ণর অফিস রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ চারপাশে চোখ বুলিয়ে ভীষণ অবাক হলো। এই ফ্লোরে সেদিনও কত মেয়ে ছিল, কিন্তু আজ একটা মেয়েও নেই। কোথায় সবাই? আশ্চর্য। কায়নাত অর্ণর অফিস রুমের সামনে এসে দরজা নক করল। ভেতরে অর্ণর পিএ কিছু ফাইল দেখাতে এসেছিল। সে দরজা খুলে দিতেই কায়নাত পিটপিট করে সামনে তাকালো। কায়নাতকে দেখেই ছেলেটা লম্বা সালাম দিল। কায়নাত সালামের উত্তর নিয়ে ভেতরে প্রবেশ করল। অর্ণ তীক্ষ্ণ চোখে কায়নাতের দিকে ভ্রু ভাঁজ করে তাকিয়ে আছে। দৃষ্টির বাণে, আপনি এখানে কেন? কায়নাত বোধহয় বুঝল তার চোখের ভাষা। শুকনো ঢোক গিলে চারপাশে চোখ বুলিয়ে বলল, আব্বু কোথায়? আম্মু আপনাদের জন্য খাবার পাঠিয়েছেন। অর্ণর পিয়ে কায়নাতের হাত থেকে বক্সটা রেখে শুধয়, অ্যাকচুয়ালি ম্যাম, স্যার তো টপ ফ্লোরে গেছেন, খানিকক্ষণ পরেই চলে আসবেন। ঠিক আছে, আমি তাহলে যাই। আব্বু আসলে বলবেন আমি খাবার দিয়ে গেছি, কেমন? জি অবশ্যই। কায়নাত পিছু ঘুরল ফিরে যাওয়ার জন্য। অর্ণ হঠাৎ গমগমে কণ্ঠে বলে ওঠে, শুনুন ম্যাডাম। কায়নাত থমকালো, পিছু ঘুরে ভ্রু ভাঁজ করে অর্ণর দিকে তাকালো। অর্ণ তার পিএকে বলল, তুমি যাও। ছেলেটা মাথা নেড়ে প্রস্থান করতেই অর্ণ এগিয়ে এলো কায়নাতের নিকট। কায়নাতকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, আপনি বড় হচ্ছেন না কেন? আপনার সাথে পাল্লা দিয়ে তো আমি নিজেই বুড়ো হয়ে যাচ্ছি। কায়নাত হতবাক হল। কি বলে এই লোক? সে আশ্চর্য হয়ে শোধায়, আমি এখন অনেক বড় হয়েছি। আর আপনি তো আগে থেকেই বুড়ো। আর কি বুড়ো হবেন? নিজেকে কি হ্যান্ডসাম যুবক মনে করেন আপনি? আপনি জানেন আপনি কি বলছেন? অবশ্যই জানি, জানি বলেই বলেছি। তখনই দরজা তেলে ভেতরে প্রবেশ করল পড়শি। কায়নাত ও অর্ণ দুজনেই পেছনে তাকালো। পড়শিকে দেখে কায়নাতের চোখ কপালে। ছি, জামা কাপড়ের কি ছিঁড়ি! কায়নাত চোখ ঘুরিয়ে মাথা উঁচু করে অর্ণর বদন পানে তাকালো। অর্ণ এই মেয়ের সাথে কিভাবে সম্পর্কে গিয়েছিল ভাবতেও তার গা গুলিয়ে আসছে। অর্ণ কায়নাতের মুখ পানেই তাকিয়ে আছে। পড়শি দুজনকে এই সময়ে এখানে দেখে বাঁকা হাসল। এগিয়ে এসে কায়নাতকে বলল, কেমন আছো কায়নাত? কায়নাত শুষ্ক ঠোঁট ভেজালো, বলল, জি ভালো। আপনি ভালো আছেন? অবশ্যই। হঠাৎ এখানে? কায়নাত বিরক্তিকর চোখে পড়শির দিকে তাকিয়ে বলল, জামাই আমার, অফিস আমার শ্বশুরের, রুমটা আমার বিয়ে করা জামাইয়ের, তাহলে আমি আসব না তো কে আসবে? পড়শির মুখের আকার বদলে গেল। হিংস্রতা এসে হানা দিল। সে দাঁত কিরমির করে গা জ্বালানো হাসি দিয়ে শুধয়, গুড আনসার। জামাইকে তাহলে এভাবেই হাত করেছ? অর্ণ টেবিলের উপর থেকে সিগারেট নিয়ে ঠোঁটে রাখল। তাতে আগুন জানিয়ে বলল, কয়েক বছর আগে যেমন ছিলে সেটাকে বলে ভদ্র ঘরের মেয়ে, আর এখন যা হয়েছ সেটাকে কি বলে জানো? বেশ্যা চেনো? তুমি হলো সেটাই। অর্ণ ঠোঁটে সিগারেট ধরে কায়নাতের নিকট এগিয়ে এলো। কায়নাত অদ্ভুত চোখে অর্ণর দিকে তাকিয়ে আছে। অর্ণ মৃদু হাসল। খড়খড়ে এক হাতে সিগারেট ধরে কায়নাতের ঘাড়ে হাত রেখে ওর নরম ঠোঁটে জ্বলন্ত সিগারেট চেপে ধরল। মেয়েটা আতঙ্কে, ভয়ে এবং ব্যথায় ছটফটিয়ে উঠল। জাস্ট কয়েক মুহূর্ত সিগারেটটা চেপে ধরে সরিয়ে নিল। কায়নাতের চোখে পানি, মনে অবিশ্বাস। কায়নাত ব্যথায় ছটফটিয়ে কিছু বলার আগেই অর্ণ তার অধর চেপে ধরল কায়নাতের জ্বলন্ত ওষ্ঠে। কায়নাত পাথরের মতো দাঁড়িয়ে রইল। মন যেন বিশ্বাসই করতে চাইছে না অর্ণর ঠোঁটের ছোঁয়া তার অধরে। শরীর জুড়ে শিহরণ বয়ে গেল। পড়শি ফুঁসছে রাগে, ঘৃণায়। হাত মুঠোবন্দি করে সামনে দুই নরনারীর পানে তাকিয়ে আছে আগুন আঁখি দিয়ে। অর্ণ খানিকক্ষণ পর কায়নাতকে ছেড়ে দিল। কায়নাতের ভেজা ওষ্ঠে ডান হাতের বুড়ো আঙুল রেখে মুছে দিতে দিতে বলল, নেক্সট টাইম আমার জিনিসের দিকে নজর দিলে তোমার চোখ দুটো নিজের হাতে বের করব পড়শি। তোমার সো কল্ড বয়ফ্রেন্ডকে বলে দিও, এই অর্ণ চৌধুরী তার থেকেও বড় খেলোয়াড়।
পড়শি হাতের কাছে কাঁচের গ্লাস ফ্লোরে ছুঁড়ে মেরে হনহন করে বেরিয়ে গেল। কায়নাত পুড়ে যাওয়া ঠোঁটে হাত রেখে বলল, এটা কি করলেন আপনি? আমার ঠোঁট পুড়িয়ে দিলেন কেন? অর্ণ কায়নাতের ঠোঁটের দিকে তাকালো। বেশি নয়, হালকা পুড়েছে, তবে জায়গাটুকু একদম লাল হয়ে গেছে। সে মাথা আরেকবার ঝুঁকালে কায়নাত ছিটকে দূরে সরে যায়। ছলছল চোখে বলে, আপনার ছোঁয়ায় শরীর জ্বলে যাচ্ছে আমার কাছে আসবেন না। কায়নাত দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে। পেছনে ফেলে যায় এক যুবকের কুঁচকে যাওয়া কপাল। কায়নাত গাড়িতে বসে আছে এই মুহূর্তে। বাড়ির দিকে গাড়ি যাচ্ছে। কায়নাত নিজের ঠোঁটে হাত রাখল। জ্বলছে প্রচুর। অর্ণর কথা ভাবতেই শরীরে শিহরণ জাগল। গায়ের প্রত্যেকটা পশম জাগ্রত হল। ছটফটিয়ে উঠল অশান্ত মন। কি ছিল ওটা? কেনই বা অর্ণ এমন করল? বাড়ির সামনে আসতেই হিনান কায়নাতের হাতে একটা চিঠির খাম দিয়ে বলল, এটা আপনার জন্য এসেছে আজ। কায়নাত খামটা দিয়ে বাড়িতে প্রবেশ করল। নিশার ঘরে গিয়ে খামটা খুলে চোখের সামনে ধরল। সেখানে লেখা আছে, আজ হঠাৎ করে তোমার জন্যে খুব মায়া লাগছে। তুমি যেদিন পৃথিবীতে এলে তোমার কপালে মা বাবার আদর ছিল না। তোমার শৈশবটা খেলনা আর হাসির বদলে কেটেছে অবহেলা, অনিচ্ছা আর কিছু লোকের টাকার ক্ষুধার কাছে বিক্রি হয়ে। জানো, মানুষ যখন ভালোবাসা পায় না তখন সে আর কারো চোখে ভালোবাসা খোঁজে না, শুধু একটু আশ্রয় খোঁজে। তোমারও তাই হয়েছে। জোর করে বেঁধে দেওয়া এক সম্পর্কে আটকে গেছো, যেখানে স্বামী শব্দটার কোনো মানে তুমি কখনো বুঝতে পারোনি। আজ এই মুহূর্তে তোমার মনে হচ্ছে জীবনটাই বুঝি ভুল ছিল। তোমার বুকের ভিতরে জমে আছে শত রাতের কান্না। তোমার চোখে এখনও আশা আছে, কিন্তু সেই আশার আলো কোথায় তা আর তুমি খুঁজে পাও না। তুমি কেবল একটা প্রশ্ন করতে পারো, আমি কি কখনো নিজের মতো করে বাঁচতে পারবো? আর আমি বলবো, হ্যাঁ, পারবে। তোমার অতীতটা যতই বিষের মতো হোক না কেন, ভবিষ্যতের দরজাটা এখনও খোলা। হয়তো আজ তুমি একা ভেঙে পড়ে আছো, কিন্তু এই মুহূর্তেও তুমি একটা যুদ্ধ ছাড়ো না। তুমি লড়ছ, চোখের চলে, নিঃশব্দে, ভেতরে ভেতরে। এই চিঠিটা শুধুই তোমার জন্যে, কারণ কেউ যদি তোমাকে জিজ্ঞেস না করে তুমি কেমন আছো, আমি করলাম। তুমি বাঁচো, তুমি হাসো, তুমি ভালোবাসো, কেননা তুমি কায়নাত। তুমি কেবল একটা নাম না, তুমি বেঁচে থাকার এক অভিমানী নাম। কখনো কখনো খুব চেনা মানুষও অচেনা হয়ে থাকে, আর অচেনা কেউ হয়ে ওঠে ছায়ার মতো আপন। আজ তোমার জন্মদিন। হয়তো সবাই বলবে, শুভ জন্মদিন, আনন্দ করো, হাসো, কিন্তু আমি জানি তোমার চোখে সেই আনন্দের খোঁজে কেবল হাহাকার। তোমাকে দেখে মাঝে মাঝে অবাক হই, এতটুকু একটা মেয়ে, অথচ বুকের ভিতর কত পাহাড় বইছ চুপচাপ। ঘরের সবার মাঝে থেকেও তুমি ঠিক একা, অথচ কারো কাছে কিছু বলো না। হয়তো বললেই সবাই ভাববে তুমি দুর্বল। শোনো মা, তুমি দুর্বল না। তুমি নদী যে নীরবে শুয়ে যায়। তুমি পাথর যে দাঁড়িয়ে থাকে ঝড়ের মুখে। তুমি আলো যাকে কেউ ছায়া দিয়ে ঢেকে রাখতে পারে না। যে ঘর তোমায় এখনো বউ বলে আপন করে নেয়নি, একদিন সেখানেই তোমার হাসি ঠাই করে নেবে। আর যার চোখে তুমি এখন অচেনা, সে একদিন ঠিক বুঝে যাবে তুমি কেবল কারো দায়িত্ব নও, বরং তুমি তার ভাগ্য। তাই কান্না পেছনে ফেলে একটু হাসো আজ, কারণ তোমার জন্মদিন, আর তুমি পৃথিবীর কাছে উপহার। ভালো থেকো, তোমার চিরসঙ্গী। কায়নাত চিঠি পড়তে পড়তে ডুকরে উঠল। এই চিঠি কে দিয়েছে? চিঠিখানায় কেমন যেন মা মা গন্ধ ভেসে আসছে। মনে হচ্ছে মা এসে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে কথাগুলো বলল। কায়নাত একবার দুবার করে বেশ অনেকবার চিঠিটা পড়ল। মন যেন ভরছেই না। চিঠির মালিক কে? কায়নাত চোখ মুছল। চিঠিটা ভাউজ করে নিজের জামা কাপড়ের ব্যাগে ভরে নিল। কাল সে আর নিধি চলে যাচ্ছে খুলনায়। কায়নাত নিশার পুরো ঘরে চোখ বোলালো। হয়তো এই ঘর আর কখনো দেখা হবে না। সকালে ঘুম থেকে উঠে বাগানে পানি দেয়া হবে না, আর রোজ সকালে ছাদে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখা হবে না সেই সুন্দর দৃশ্য। শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ বলতেও আর কারোর সাথে যোগাযোগ থাকবে না। কায়নাত ব্যাখাতুর আলতো হাসল। অর্ণ যদি শুধু একটু ভালোবাসত তাকে, তাহলে সে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করত এই সম্পর্ককে রঙে রঙিন করতে। কিন্তু অর্ণ যে মানতে নারাজ। হয়তো কোথাও একটা শূন্যতা রয়েছে, খুঁত রয়েছে তার মাঝে, যার জন্য অর্ণ মানতে পারছে না। তার ব্যক্তিগত চাহিদা থাকতেই পারে, এতে কায়নাতের কিচ্ছুটি করার নেই। দিন গড়িয়ে রাত হলো। রাত পেরিয়ে এলো নতুন দিনের মিষ্টি রোদের জলমলে রোশনি। সকালবেলা নিধি আর কায়নাত রেডি হয়ে বসে আছে। কায়নাতের বুক ফেটে যাচ্ছে। সে জানে এই বাড়িতে হয়তো আর আশা হবে না, কিন্তু এই বাড়ির প্রত্যেকটা মানুষ জানে কায়নাত এই বাড়ির পুত্রবধূ আবার ফিরবে কোনো এক গোধূলি বিকেলে। আজকের মতো নরম মিষ্টি রোশনি নিয়ে সে আবারও ফিরবে। তবে সবকিছুই বৃথা। কায়নাত ভাবল যাবার আগে সবার সাথে একবার দেখা করে যাবে। আর যদি কখনো দেখা না হয়? একটু আগেই খাওয়া দাওয়া শেষ হয়েছে। আয়মান আর প্রেম বাড়িতে নেই।
তারা বেরিয়ে গেছে। যাবার আগে কায়নাতের সাথে দেখা হয়েছিল। সে শ্বশুরের ঘরের সামনে এলো। দরজায় টোকা দিতেই বেহরুজ বেগম দরজা খুলে দিলেন। মাশফিক চৌধুরী আজ অফিসে যাবেন না, তাই ঘরেই রেস্ট নিচ্ছিলেন। বড় ছেলের বউকে দেখে তিনি বিছানায় উঠে বসলেন। বেহরুজ বেগম ওকে নিয়ে ঘরে ঢুকলেন। মাশফিক চৌধুরী মিষ্টি হাসলেন, বললেন, পাশে এসে বসো মা। কায়নাত শ্বশুরের পাশে বসল। বেহরুজ বেগম সামনের সোফায় বসলেন। কায়নাত বলল, আপনার শরীর ভালো আছে আব্বু? জি আম্মু, আল্লাহ ভালো রেখেছেন। জি, নিজের খেয়াল রাখবেন। আপনার বয়স হচ্ছে, তাই এই শরীর নিয়ে লং টাইম বাইরে থাকবেন না। আপনি অনেক রাত করে বাড়ি ফিরেন বলে আম্মুও অনেক চিন্তায় থাকে। বেহরুজ বেগম শান্ত চোখে কায়নাতের মায়ামাখা মুখে তাকিয়ে রইলেন। মাশফিক চৌধুরী মুচকি হেসে কায়নাতের মাথায় হাত রেখে বললেন, তুমি যখন বলেছ তাহলে অবশ্যই তাই করব আম্মু। খুলনা গিয়ে প্রত্যেকদিন তোমার শাশুড়িকে কল করবে, কেমন? সামনেই তো বার্ষিক পরীক্ষা, তাই মন না চাইলেও একটু পড়ায় মন বসিও। যত্ন নিও নিজের। শীঘ্রই ফিরে আসবে তো এই আব্বুর বুকে? কায়নাত কান্না ধরে রাখতে চেয়েও আটকাতে পারল না। হু হু করে কেঁদে উঠল। মাশফিক চৌধুরী মাথায় হাত বুলিয়ে বললেন, বোকা মেয়ে, কাঁদছ কেন তুমি? বাবা কি হারিয়ে যাচ্ছি? কায়নাত কান্নারত কণ্ঠে বলল, আপনাদের ভীষণ ভালোবাসি আমি। ছোট বড় সব ভুলগুলো মাফ করে দিবেন আব্বু। তারপর বেহরুজ বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু, আপনি বেশি রান্নাঘরে যাবেন না। বেশ কয়েকবার আপনার শরীর খারাপ হয়েছে তাপের মধ্যে থেকে। নিজের যত্ন নিবেন। আর 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 বেহরুজ বেগম প্রশ্ন করলেন। কায়নাত শুষ্ক ঠোঁট ভিজিয়ে চোখের পানি মুছল। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, আমি আজীবন আপনার মেয়ে হয়ে থাকব। চলবে?